ইট পাটকেল লিখেছেন সানজিদা বিনতে শফি, স্টোরি টেলিং বাই মিনি। কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, ওই বান্দরের কি হইছে দোস্ত? বেলুনের মতো মুখ ফুলাই রাখছে কেন? কেউ ছেঁকা দিছেনি? ওই হারামির বাপ তার কচি বউ নিয়ে আমাদের বাসায় হাজির হইছে, তাই চটে আছে। বেশি ঘাটাঘাটি করতে যাইস না, তাহলে কয়েক ঘা খেয়ে পরে আমাকে নালিশ দিতে পারবি না। মৌরি আসমিনের হাত ধরে তার পাশ ঘেঁষে হাঁটতে হাঁটতে ফিসফিস করে বলল, ওই চামড়া ছিলা বেডিরে তোর কচি মাল কেমনে মনে হইল ভাই? আমি বাজি ধইরা কইতে পারি ওই মহিলার হাড্ডি সুদ্ধা পাইকা গেছে। 12 ঘাটের পানি খাওয়া মাল এইরা, বুঝছস? আসমিন তপ্তশ্বাস ফেলল। এই মেয়ে যে এখন ওদের 14 পুরুষ উদ্ধার করবে তা সে ভালো করেই জানে। হাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে ফিরে এলো আসমিন আর মৌরি। আলী গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাহাদুরের হাতে নিজের অবশিষ্ট ব্যাগগুলো দিয়ে মৌরি বলল, আমি তাহলে যাই দোস্ত, দেরি হইলে আব্বা চিল্লাচিল্লি করব। যা, তোরে ধইরা রাখছে কে? আলীর বাঁকা উত্তরে শুধু কটমট করে তাকালো মৌরি, মুখে কিছুই বলল না। আসমিন সানভিকে কল করতেই সে দ্রুত পায়ে সেখানে হাজির হলো। আসমিন কান থেকে ফোন নামিয়ে মৌরিকে বলল, তুই আমাদের সাথে মুন্সিগঞ্জ যাচ্ছিস? মৌরি আতকে উঠে বলল, মাথা খারাপ নাকি? আমার কাল অফিস আছে। অফিস কামাই দিলে বস খুব রাগারাগি করবে। আস্তা বজ্জাত একটা। আমি যেতে পারবো না দোস্ত। আসমিন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে মৌরির দিকে। আলী নিজের কপাল চাপড়ে হতাশার নিঃশ্বাস ফেলল। সানভি বোকা বোকা চোখে তাকিয়ে বলল, আপনি তো স্যারের অফিসে চাকরি করেন ম্যাডাম। মৌরি বোকার মতো হাসল। আসমিন গাড়িতে উঠে বসেছে। আলী ড্রাইভিং সিটে বসে ড্রাইভারকে বলল, আপনি চলে যান, আমরা নিজেরাই ড্রাইভ করে যাব। ড্রাইভার চলে গেল। মৌরি এসে আসমিনের পাশে বসে বলল, ভাই ড্রেস তো চেঞ্জ করতে দিতি, এমন ফকিন্নির মতো কেউ কি বেড়াতে যায়? আমার কি কোনো মান সম্মান নেই? না। আসমিনের জবাবে মৌরি প্রায় লাফিয়ে উঠল। সানভি আলীর পাশে উঠে বসেছে। আলী শব্দ করে হাসছে। মৌরি তেড়ে গিয়ে পিছন থেকে কয়েক ঘা লাগিয়ে দিল তাকে। গাড়ি স্টার্ট দিতে আসমিন বলল, অমিকে নিয়ে পৌঁছে গেছে সান? জি স্যার, গার্ড গাড়ি নিয়ে এগিয়ে গেছে। মুক্তাপুর ব্রিজে ওঠার আগে আমাদের জন্য অপেক্ষা করতে বলেছি। ঠিক আছে। অমির আবার কি হইছে? মৌরির প্রশ্নে মিটমিট করে হাসছে আলী। আসমিন চোখ রাঙালো। মৌরি দুজনের অভিব্যক্তি খেয়াল করে সন্দিহান গলায় বলল, কি কাহিনী বলতো মামা? চারদিকে রহস্যের গন্ধ পাচ্ছি। ঘটনা কি? ঘটনা কিছু না। আজ সকালে অমির ছোট বোন আমাদের আশু বেবিকে কল করেছিল। ভাই নিখোঁজের জন্য রীতিমতো ধমকেছে তাকে। মৌরি হতভম্ব চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন নির্বাক হয়ে বসে আছে। মৌরি অবিশ্বাস্য গলায় বলল, আমি বিশ্বাস করি না। আসমিন তুই বলতো ঘটনা কি? আসমিন নীরবতা পালন করলো। এদের সামনে মুখ খোলা মানে নিজের ইজ্জত গুন্ডাদের হাতে তুলে দিয়ে কলঙ্কিত হওয়া। আসমিনের নীরবতায় আলী আরও কিছু বলার প্রস্তুতি নিতেই আসমিন ঠান্ডা গলায় বলল, আরেকটা বেশি কথা বলে তোকে চলন্ত গাড়ি থেকে ফেলে দেব। সানভি শুকনো ঢোক গিলল। এদের দুষ্টুমির ফল হিসেবে না, তাকেই নিজের কচি জীবনটা দিয়ে দিতে হয়। আসমিনের ঠান্ডা ধমকে দমল না আলী। মুখে কিছু না বললেও মিটমিটিয়ে হাসতে লাগলো। মৌরি আসমিনের চটে যাওয়া মেজাজ দেখে বুঝলো কিছু একটা গোলমাল হয়েছে। বন্ধুর মন খারাপের কারণ জানতেই তার দিকে হালকা চেপে বসলো। ফিসফিসিয়ে গলায় বলল, দোস্ত মাইয়া কি তোরে রিজেক্ট করছে? উল্টাপাল্টা কিছু করস নাই তো? আসমিন ভ্রু কুচকে বলল, উল্টাপাল্টা মানে? মৌরি খুক খুক করে গলা পরিষ্কার করলো। চারিদিকে চোখ বুলিয়ে গলার স্বর খাদে নামিয়ে বলল, এই ধর ফোনের মধ্যেই চুমুটুমু খেতে চাসনি তো? ফোনে চুমু খেয়ে মজা নেই, চুমু খেতে হয় সামনাসামনি। ঠোঁটের সাথে ঠোঁটের ঘর্ষণ না হলে তাকে চুমু বলা যায় না, তাই ফোনে চুমু খাইনি। মৌরি যেন হাঁপ ছেড়ে বাঁচল। বুকে হাত দিয়ে মুখ গোল করে নিঃশ্বাস ছাড়তেই আসমিনের কথায় নিঃশ্বাস টেনে নিতে ভুলে গেল। চোখ বড় বড় করে বলল, কি বললি তুই? সরাসরি চুমু খেতে যাচ্ছি। মৌরি ছিটকে সরে এলো। অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল আসমিনের দিকে। আসমিন গম্ভীর মুখে বাইরে তাকিয়ে আছে। আলী কিছুটা বিরক্ত গলায় বলল, কি ফুসুর ফুসুর করতেছিস তখন থেকে? আমাকেও একটু বল। মৌরি স্তব্ধ মুখে দুই দিকে মাথা নাড়ল। আসমিন চোখ ঘুরিয়ে আলীর দিকে তাকালো। সানভি চুপচাপ বসে আছে। সে আপাতত দেহ রেখে পরলোক গমন করতে চাইছে। এদের কথায় কান দেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। বাচ্চা ছেলেদের এসব শুনতে নেই, চুপচাপ গাড়ি চালা। আলীর সামনে দৃষ্টি রেখে হালকা হাসলো। আসমিনের মেজাজ ভালো না, সে আন্দাজ করতে পারছে। তার মনও খুব একটা ভালো নেই। ওদের সাথে কথা বলে বুকের জমানো পাথরটা হালকা করতে চাইছে সে। চোখের সামনে মায়ের মুখটা বারবার ভেসে উঠছে। পুরো পৃথিবীতে তার একজন স্বার্থপর বাবা আছেন, যিনি নিজেকে মানুষের কাতারে রাখার প্রয়োজন মনে করেননি। নিজের সন্তানকে তিনি খুব সহজেই ছুঁড়ে ফেলতে পেরেছেন। জন্ম দিলেই কি বাবা হওয়া যায়? বাবা বড় পবিত্র একটা সম্বোধন।
তার কাছে মিজু সিদ্দিক মানেই একরাশ ঘৃণা, যে ঘৃণার কোনো কমতি নেই। দিন দিন শুধু চক্রাকারে বেড়েই চলেছে। আসমিনের ফোনের রিংটনে ধ্যান ভাঙল আলীর। আসমিন শান্ত চোখে স্ক্রিনে তাকিয়ে আছে। ফোনের শব্দে মৌরি বিরক্ত গলায় বলল, ওই ফোন ধরস না ক্যা? কানের জন্ডিস বানাবি নাকি? ফোন কেটে যাওয়ার কয়েক সেকেন্ড আগে রিসিভ করলো সে। ফোনের ওপাশে আমজাদ চৌধুরী রাগী গলায় ছেলেকে শাসাচ্ছেন। কোন সাহসে তুমি এই মুহূর্তে গ্রামে যাচ্ছ? একবারও বলেছ আমাকে? আমাদের শত্রুর অভাব নেই আসমিন, ওরা সবসময় ওত পেতে থাকে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। এভাবে হুটহাট বেরিয়ে পড়া কতটা বিপজ্জনক তা কি বলে বলে বোঝাতে হবে তোমাকে? দিন দিন তুমি খুব অবাধ্য হয়ে যাচ্ছ আসমিন। যেখানেই থাকো বাসায় এই মুহূর্তে ফিরে আসো, আমি অপেক্ষা করছি। সম্ভব না আব্বু, আমার যাওয়াটা জরুরি। তর্ক করবে না, এই মুহূর্তেই তুমি ব্যাক করবে, এটাই আমার শেষ কথা। এভাবে অল্পতেই কথা শেষ করা ভালো আব্বু, শুনে ভালো লাগে। আমরা মুক্তাপুরের কাছাকাছি চলে এসেছি, এখন রাখছি, কাল দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ। আসমিন কল কেটে দিল। আমজাদ চৌধুরী প্রেশার হাই হয়ে গেছে। বাসায় পায়চারি করতে করতে আবারও কল করলেন আসমিনের নাম্বারে। আসমিন এবারও কেটে যাওয়ার আগ মুহূর্তে কল রিসিভ করলো। আমজাদ চৌধুরী কিছুটা নরম হলেন, নমনীয় গলায় বললেন, তুমি যাবে ভালো কথা, গার্ড কেন নিয়ে যাওনি? এভাবে আমাকে টেনশন না দিলে হচ্ছে না? যাওয়াটা কি খুব জরুরি ছিল? খুব জরুরি ছিল আব্বু। কি এমন জরুরি কাজ? আমিও একটু শুনি, আমার বলতে লজ্জা লাগছে। গাড়িতে উপস্থিত তিনজনেরই একসাথে বিষম লেগে গেল। আলী আচমকা ব্রেক করায় কেউ নিজেকে সামলাতে পারল না। সানভি ধাক্কা খেয়ে হাতে ব্যথা পেল। মৌরির কপাল সামনের সিটের সাথে ধাক্কা খাওয়া থেকে এক হাতে বাঁচালো আসমিন, তাকে টেনে সোজা করে বসিয়ে দিল। বিরক্ত হয়ে আলীকে কিছু বলতে নিতেই দেখলো সবাই তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আসমিন ভ্রু কুঁচকে ফেলল। এভাবে তাকানোর কি আছে? সে আচমকা ছেলে থেকে মেয়ে হয়ে গেছে নাকি? আশ্চর্য। আমজাদ চৌধুরী ফোন কানে নিয়ে চুপ করে আছেন। ছেলের এই সহজ সরল কথাটা তার হজম হয়নি, তা তার চেহারায় স্পষ্ট। তিনি গলার স্বর গম্ভীর করে বললেন, এমন কথা বলে তুমি আমার হার্ট ফেল করানোর চেষ্টা করো না আসমিন। আমাদের পুরো বংশের একমাত্র নির্লজ্জ ছেলে তুমি। শুধু শুধু ঢং না করে আসল কথাটা বলে ফেলো। আসমিন আর চোখে সবার দিকে তাকালো। আলী আর মৌরি বুকে হাত গুজে তার দিকে তাকিয়ে আছে। সানভি কি প্রতিক্রিয়া দিবে সেই চিন্তায় ব্যস্ত। আসমিন গলা ঝেড়ে বলল, আমি আমার বাবার মতো হয়েছি আব্বু, অন্তত আমার পরিচিত সবাই এ কথাই বলে। তাহলে তুমি বলতে চাইছো তুমি নির্লজ্জ? আমজাদ চৌধুরী চেঁচিয়ে উঠলেন। হালকা গলায় ধমক দিয়ে বললেন, একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না, আসল কথা বলো। কারোর সাথে ঝামেলা করতে যাচ্ছ না তো? এ পর্যায়ে আসমিন দ্বিধান্বিত হলো। সকাল সকাল মনের ভিতর ঘাপটি মেরে বসে থাকা রমণী তার প্রেমের মৌচাকে খোঁচা দিয়ে গিয়েছে, তাই সে খেপা মৌমাছির মতো তাকে কামড়ে দিতে যাচ্ছে। এটা বাবাকে বললে বাবা আবার তাকে অসভ্য নির্লজ্জ বলে আখ্যায়িত করবেন। আসমিন হালকা নিভল, গলার স্বর খাদে নামিয়ে বলল, প্রেম করতে যাচ্ছি আব্বু, চাইলে তুমিও আসতে পারো, তবে একজন ভালো সন্তান হিসেবে আমি আম্মুকে সবটা বলে দেব। এই বয়সে তোমার প্রেম করার শখ হয়েছে, তা অবশ্য আমি এখনই মেসেজ দিয়ে বলে দিচ্ছি, বাকিটা তুমি বুঝে নাও। আমজাদ চৌধুরী হতভম্ব হয়ে গেলেন। কয়েক সেকেন্ড বলার মতো কিছুই খুঁজে পেলেন না। আসমিনের ফোন কাটার কোনো তাড়া নেই। সে বাধ্য ছেলের মতো ফোন কানে চেপে বসে আছে। গাড়িতে বসে থাকা বাকি সদস্যদের পাংশুবর্ণ মুখের দিকে দুই আনাও পাত্তা দিল না সে। আমজাদ চৌধুরী নিজের বিষম কাটিয়ে আঙ্গুল তুলে কাপা কাপা গলায় ছেলেকে শাসালেন, একদম বেয়াদবি করবে না, অসভ্য হচ্ছ দিন দিন, স্কুলে এসব শেখো। আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি স্কুল অনেক বছর আগে পার করে এসেছি আব্বু। আমজাদ চৌধুরী নিজে গুলিয়ে ফেলা স্বভাবের জন্য বিরক্ত হলেন। মনে মনে নিজেকে তিরস্কার করে বললেন, তবুও তো মানুষ হলে না। বাবার সাথে কথা বলার কোনো আদব নেই, হতচ্ছাড়া ব্যবহার তোমার। আমি তোমাকে সাবধান করছি আসমিন, আমার অবাধ্য হওয়ার চেষ্টা করবে না। যা বলছি শোনো, গাড়ি ঘুরিয়ে চলে এসো। তোমার মিজু আঙ্কেল এসেছে তার পরিবার সমেত, তোমার সাথে দেখা করতে চায়। তুমি এলে একসাথে ডিনার করব। তোমার হিসাব মতে আমি বরাবরই তোমার অবাধ্য আব্বু, তাই নিজেকে পরিবর্তন করার বৃথা চেষ্টা বাদ দিয়েছি। আর বাকি রইল মিজু আঙ্কেলের কথা, সে বা অন্য কেউ আমার কাছে ম্যাটার করে না, কারণ তার একমাত্র পরিবার আমার সাথেই আছে। আর বাকি যারা আগাছার মতো আছে তাদের তুমি সামনে নিও, কারণ তারা তোমার গেস্ট। আসমিনের নরম অথচ দৃঢ় গলায় কিছুটা দমে গেলেন আমজাদ চৌধুরী।
আসমিন ছোটবেলা থেকেই মিজু সিদ্দিককে পছন্দ করে না, সেই বিষয়ে অবগত তিনি। মিজুর দোষটাও কম কিছু নয়, কিন্তু রাজনীতির ময়দানে টিকে থাকতে হলে মুচি থেকে মস্তান সবার সাথেই সম্পর্ক রাখতে হয়। আসমিন কি তা জানে না? আবেগ দিয়ে তো আর জীবন চলে না। টিকে থাকার লড়াইয়ে আবেগ সবচেয়ে বড় বাধা। ছেলেকে নিয়ে তার চিন্তা ভাবনা অনেক সুদূর প্রসারিত, কিন্তু ছেলের কর্মকাণ্ড দেখে তার আশার আলো নিভু নিভু প্রায়। বাবার বিরোধিতা করাই যেন তার একমাত্র উদ্দেশ্য। বিরোধী দলের চেয়েও আসমিনকে তার বড় প্রতিপক্ষ মনে হয়। আমরা প্রায় চলে এসেছি আব্বু, এখন রাখছি, কাল কথা হবে। আমজাদ চৌধুরীকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল আসমিন। আমজাদ চৌধুরী ফুঁসে উঠতে গিয়েও যেন নিভে গেলেন। আনমোনা দৃষ্টিতে সামনে তাকিয়ে কিছু একটা ভাবলেন। ছেলের প্রেম করার বিষয়টা খুঁটিয়ে দেখতে হবে। যাকে তাকে তো আর নিজের ছেলের বউ করে ঘরে তোলা যায় না। কামিনী চৌধুরীকে বিষয়টা হালকা জানিয়ে রাখার পরিকল্পনা করে ফেললেন তিনি। মহিলা মানুষ এই বিষয়গুলো একদম হজম করতে পারে না। ছেলে কোনো মেয়েকে নিয়ে ভেবেছে শুনলেই পাড়া মাথায় তুলবে। নাওয়া খাওয়া বন্ধ করে ছেলেকে ইমোশনাল ব্ল্যাকমেল করে সেই রাক্ষসীর হাত থেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে। অধর বাঁকিয়ে হাসলেন তিনি। মনে মনে নিজের কুবুদ্ধির প্রশংসা করে নিজের পিঠ চাপড়াতে ইচ্ছে হলো তার। এখানে দাঁড়িয়ে আছেন কেন? মিজু ভাই ডাকছে আপনাকে। কামিনী চৌধুরীর কথায় ভাবনা থেকে বেরিয়ে এলেন আমজাদ চৌধুরী। ছেলের প্রেমের ব্যাপারটা কি ফাঁস করে দেবেন? আনমনে হাসলেন আমজাদ চৌধুরী। স্ত্রীর তেজি রূপের ব্যাপারে তিনি আগাগোড়া অবগত। মমতাময়ী নারীর পিছনে এক কঠিন হৃদয়ে লুকিয়ে থাকা মানুষটাকে আমজাদ চৌধুরীর চেয়ে ভালো আর কে চিনে? আসমিনের কথা শেষে আলী আবার ড্রাইভিংয়ে মন দিয়েছে। কারোর মুখে কোনো কথা নেই। মুক্তাপুর ব্রিজে ওঠার আগে টোল দেওয়ার জন্য গাড়ি দাঁড় করালো আলী। আসমিন মনোযোগ দিয়ে মোবাইল দেখছে। সানভি সবার দিকে চোখ বুলিয়ে ধীর গলায় বলল, স্যার, একটা গাড়ি ফতুল্লা থেকে আমাদের ফলো করছে। আসমিন চোখ তুলে তাকালো। তার কপালে ভাঁজ পড়েছে। আলী টোলের টাকা দিয়ে নিজের হাতটা গাড়ির বাইরে রেখেছে। টোল আদায়কারী বাকি টাকা ফেরত দিতে সে রিসিট নিয়ে সানভির দিকে তাকিয়ে বলল, অনেকক্ষণ আগেই দেখেছি সান, আসতে দাও, এটা আমাদের এলাকা। প্রত্যেকে কলিজা বের করে ফুটবল খেলবো, টেনশনে কিছু নেই। আতঙ্কে শুকিয়ে যাওয়া মুখ নিয়ে চেঁচিয়ে উঠল মৌরি, অসভ্যর দল, তোরা কি আমাকে মেরে ফেলার জন্যই সাথে করে নিয়ে এসেছিস? আমার কিছু হলে আমি এই ব্রিজ থেকে লাফিয়ে নিজের জান দিয়ে দেব, বলে দিলাম। তেমন কিছু হলে ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার প্রয়োজন হবে না, পাগল মহিলা। তারা নিজ দায়িত্ব তোকে ফেলে দিয়ে যাবে। আলী রাগী গলায় চিবিয়ে চিবিয়ে বলল মৌরিকে। মৌরির রক্তশূন্য ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আসমিন শান্ত গলায় বলল, কিচ্ছু হবে না, আমি আছি তো, সেটাই তো ভয়। আলী গাড়ি ব্রিজের মাঝ বরাবর আসতেই সানভি চিন্তিত চোখে পিছনে থাকা বাহাদুরের গাড়িতে নজর দিল। বাহাদুরের গাড়ি সমান তালে তাদের গাড়ি অনুসরণ করছে। অমির খবর নাও সান, ওরা ঠিক আছে তো? ওরা ঠিক আছে স্যার, মুন্সিগঞ্জ পৌঁছে গেছে। গাড়ি সরাসরি চৌধুরী বাড়িতে নিয়ে যেতে বলো। যাই হয়ে যাক না কেন, রাস্তায় যেন কোনোভাবে গাড়ি না থামায়। ওকে স্যার। সানভি কল করায় ব্যস্ত হয়ে গেল। আলী খুব সাবধানে গাড়িটা একটা গলির ভেতরে ঢুকিয়ে দিল। গাড়ি থামিয়ে বাহাদুরকে কল করে বলল, ওদের ঘুরিয়ে এলাকায় নিয়ে যাও বাহাদুর, আমরা আসছি। কথা শেষ করে ফোন কেটে আসমিনের দিকে তাকালো আলী। মৌরি বিড়বিড় করে দোয়া ইউনুস পড়ে যাচ্ছে। আলী সেদিকে চোখ ফিরিয়ে তপ্ত শ্বাস ফেলল। এমনে চাইয়া রইসস কেয়া? তোগুলগে আইয়া আমার এত সাধে জানরা রাস্তায় লুটাইয়া দেওয়া লাগতাছে। ভালো মানুষের মতো আমারে বাড়ি দিয়ে আয়, হারামির দল। আসমিন বিরক্ত গলায় বলল, ভাষা ঠিক কর, এর চেয়ে ভালো ভাষা বাইর হইতাছে না দোস্ত। আমি কি আইসকা মারা যাইমু? আলী থমথমে গলায় বলল, সেজন্যই তো তোকে এখানে সাথে করে নিয়ে এসেছি। আমরা মরবো আর তুই পৃথিবীতে ফুর্তি করবি? তা তো হতে পারে না, তাই না? মৌরি নিজে কান্না আটকে বলল, তোরা কি পাষাণ? এমন ফুলের মতো নিষ্পাপ একটা মেয়েকে মেরে ফেলতে তোদের কলিজা কাঁপবে না? আমরা মারবো না তো, মারবে ওরা। আহ থাম তোরা। মৌরি, চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যাব, ভয়ের কিছু নেই। মৌরি দুহাত উপরে তুলে বলল, আল্লাহ, এবারের মতো তোমার পাপি বান্ধাকে বাঁচিয়ে দাও। একবার বেঁচে ফিরলে এই দুই বান্দরের মুখ দেখবো না কোনোদিন, সত্যি বলছি। আলী আর আসমিন আড়ালে হাসলো। সানভীর জান গলায় এসে আটকে আছে। সে এমন বিশ্রী মৃত্যু চায় না। আসমিনের উপর পূর্ণ বিশ্বাস আছে তার। সে যেহেতু এমন শান্তভাবে বসে আছে, সেহেতু সবকিছু তাদের কন্ট্রোলে আছে। কিন্তু অসভ্য কলিজাটা কিছুতেই সান্ত্বনা পাচ্ছে না। অন্ধকার গলিতে চুপচাপ বসে আছে চারজন। মৌরি ভীতু হরিণের মতো অন্ধকারে এদিক ওদিক চোখ বুলিয়ে যাচ্ছে। ওদিকে সব আমাদের কন্ট্রোলে আছে, গাড়ি বাড়ির দিকে নিচ্ছি। আলীর কথায় সাথে সাথে চেঁচিয়ে উঠল মৌরি, কোনো দরকার নেই, রাতটা এখানে কাটিয়ে সকালে ঢাকায় ফিরে যাব। আচ্ছা ঠিক আছে, তুই গাড়ি থেকে নেমে যা, রাতটা এখানে কাটিয়ে সকালে ঢাকায় ফিরে যাইস। মৌরি অভিমানী গলায় আসমিনকে বলল, দেখলি দেখলি কি বলল? ওর কথা কানে নিস না তো, বাসায়
গিয়ে লম্বা একটা ঘুম দিবি, দেখবি মন একদম ভালো হয়ে গেছে। মৌরি আল্লাহর নাম জপতে জপতে চোখ বন্ধ করে ফেললো। এই চোখ পৌঁছানোর আগে আর খুলবে না সে। গুন্ডারা তার গলা কেটে ফেললেও সে চোখ খুলে দেখবে না। গাড়ি চৌধুরী বাড়ির মূল ফটকে পৌঁছাতেই সানভীর শুকিয়ে যাওয়া কলিজায় প্রাণ ফিরে এলো। বুকে হাত রেখে দম টানতে গিয়ে খেয়াল করলো বুকে চিনচিন ব্যথা করছে। গাড়ি থামা মাত্রই মৌরি গাড়ি থেকে নেমে এক দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল। সদর দরজায় দাঁড়িয়ে থাকা লতিফা চৌধুরী হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। আসমিনের বন্ধু হওয়ার সুবাদে মৌরিকে তিনি খুব ভালো করেই চেনেন। মেয়েটা এমন পাংশুবর্ণ মুখে দৌড়ে ভেতরে চলে গেল কেন? মনে মনে প্রশ্ন সাজালেন তিনি। আসমিন নামতে সমস্ত ভাবনা ফেলে হাসি মুখে তার দিকে এগিয়ে গেলেন। আসমিন সালাম দিয়ে হাসি মুখে এগিয়ে এলো লতিফা চৌধুরীর দিকে। কেমন আছো আব্বু? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আলহামদুলিল্লাহ ভালো আছি ছোট মা, তুমি ভালো আছো তো? রাস্তায় কোনো অসুবিধা হয়নি ছোট মা। আলীর উত্তরে সন্তুষ্ট হলেন লতিফা চৌধুরী। সানভীর মলিন মুখ দেখে ভ্রু কুঁচকে বললেন, কি হয়েছে সানভি বাবা, চেহারাটা অমন শুকনো শুকনো লাগছে কেন? আলী হেসে ফেলল। সানভীর মলিন মুখের দিকে তাকিয়ে বলল, তেমন কিছু নয় আন্টি, কাজের ধকলে ক্লান্ত হয়ে পড়েছে, রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, তাই না সান? হ্যাঁ। লতিফা চৌধুরী আর কথা বাড়ালেন না। আসমিনকে ভিতরে আসতে বলতেই আসমিন বলল, তুমি ভিতরে যাও ছোট মা, আমরা একটু পরে আসছি। ঠিক আছে, বেশি দেরি করো না বাবা, গ্রামে রাত বিরাতে বাইরে বিপদ হতে পারে। জবাবে আসমিন মুচকি হাসল। লতিফা চৌধুরী মাথায় ঘুমটা টেনে ভিতরে চলে গেলেন। আসমিন দারোয়ানকে বলল ব্যাগগুলো ভেতরে পাঠিয়ে দিতে। এরপর আলী আর সানভিকে নিয়ে বেরিয়ে গেল। গাড়ি নিয়ে গেলে হতো না? প্রয়োজন নেই। আলী আর কথা বাড়ালো না। বাড়ি থেকে বেরিয়ে সোজা খেজুর বাগানে ঢুকে গেল তারা। পায়ের তলে শুকনো পাতার মচমচ করে উঠতেই গা শিউরে উঠল সানভীর। এই চাকরি একদিন তার প্রাণটা নিয়ে ক্ষান্ত হবে। রাত প্রায় 10টা। এতেই মধ্যরাতের আভাস পাওয়া যাচ্ছে। গ্রামের মানুষ শহরের মানুষের মতো নিশাচর নয়। তারা রাতে ঘুমায় তাড়াতাড়ি, আর সকালে জেগেও ওঠে তাড়াতাড়ি। চারদিকে কোলাহলহীন স্তব্ধ পরিবেশ জানান দিচ্ছে এতক্ষণে প্রায় মানুষই ঘুমের দেশে তলিয়ে গেছে। আসমিন ধীর পায়ে এগিয়ে গিয়ে পুরনো ঘরের দরজায় টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে বাহাদুর বেরিয়ে এলো। কোথায় ওরা? ভিতরে আছে স্যার। আসমিন আর আলী ভিতরে ঢুকলো। সানভি বাইরে দাঁড়িয়ে ভীত চোখে এদিক ওদিক তাকিয়ে বলল, বাহাদুর ভাই, এখানে কি মানুষ খুন করা হয়? বাহাদুর ভাবলেশীন গলায় বলল, সানভি তড়িৎ গতিতে তাকালো তার দিকে। মানে কি? এখানে খুন খারাপি করে আবার বুক ফুলিয়ে বলছে আজও কি কেউ খুন হবে? কে? ওই লোকগুলো? সে আজ এতগুলো খুনের সাক্ষী হবে, নাকি সেও এই অনাচারের সাথে জড়িত? বাহাদুরের দিকে করুণ চোখে তাকিয়ে অগোছালো প্রশ্নের জবাব নিজ মনেই খুঁজে যাচ্ছিল সানভি। বাহাদুর আর চোখে একবার তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সানভি নিজেকে সামলে কাঁপা কাঁপা গলায় বলল, দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে যাবেন না? স্বল্পভাষী বাহাদুর কোনো উত্তর দিল না। সে আপাতত ভেতরে যাবে না। আসমিন আর আলী একাই যথেষ্ট। অনেকেই প্রথম দর্শনে নির্দ্বিধায় তাদের পৃথিবীর সবচেয়ে নরম মানুষের উপাধি দিয়ে দিবে, কিন্তু তাদের আলাভোলা সুদর্শন চেহারার পিছনের ভয়ঙ্কর রূপটির সম্পর্কে খুব কম মানুষই অবগত। আসমিনের হিংস্রতা বাহাদুরের পাথরের মতো বুকেও কাঁপন ধরাতে সক্ষম। তবে সেই হিংস্রতা দেখার দুর্ভাগ্য খুব কমই হয়েছে তার। অন্ধকার ঘরে প্রবেশ করতেই ভ্যাপসা গন্ধ নাকে ধাক্কা দিয়ে গেল। মেঝেতে কয়েকটা ছেলে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। আসমিন স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে সামনে গিয়ে তাদের সামনে দাঁড়ালো। আলীর এসব উটকো গন্ধে মাথা ধরে যায়, তাই সে নাকমুখ কুঁচকে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো ব্যথায় গোঙাচ্ছে। দুলতে থাকা মোমবাতির আলোতে সবার মুখে দৃষ্টি বুলালো আসমিন। তোরা আমাদের ফলো করছিলি কেন?